কুষ্টিয়ার বুকে বহুমুখী প্রতিভার অধিকারী দুইজন বাঙালি। একজন কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও অন্যজন ফকির লালন সাঁই। গত একটি ভিডিওতে আমরা দেখেছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির দৃশ্য। সেই একই পথ ধরে আমরা আজ দেখতে চাচ্ছি বাউল সম্রাট লালন শাহের মাজার। কে এই বাউল সম্রাট লালন? আসলে তার জন্ম কোথায়? ধর্মই বা তার কি? দেখতে ভিডিওটির সাথে থাকুন। লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামে পরিচিত। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে চলে এসেছি সেই বাউল সম্রাট ফকির লালন শাহ মাজারের মেইন গেটের কাছে। আমরা ধীরে ধীরে মেইন গেট অতিক্রম করে ঢুকে পড়েছি সেই লালন শাহ মাজারের যাওয়ার সেই গলিতে। বন্ধুগণ, আমরা হাঁটছি আর দেখছি রাস্তার দুই পাশে বসে আছে দোকানিরা, বিক্রি করছে অনেক ধরনের পণ্য। কেউ বিক্রি করছে খই বাতাসা, কেউ বিক্রি করছে মুড়ি, আবার কেউ বিক্রি করছে মাজারে দেওয়ার গোলাপ জল ও মোমবাতি। এগুতে এগুতে দেখতে পারছি কেউ বা বিক্রি করছে ফুচকা, চটপটি ও খেলনা। দেখতে দেখতে আরেকটি গাড়ি দেখতে পেলাম, হয়তো দূর দূরান্ত থেকে কোনো ভক্তগণ এসেছে এই মাজারে। আবার দেখতে পেলাম কেউ বিক্রি করছে জুতা, স্যান্ডেল, আবার কেউ বিক্রি করছে মাটির আসবাবপত্র ও ব্যাংক। আছে লেবু শরবতেরও দোকান। বন্ধুগণ, মেলার ভিতরে তাবিজের দোকান, অষ্টধাতু বাতের আংটির দোকান, এগুলো না দেখলে যেন মেলাকে মেলা মনে হয় না। কিছু দূর পর পর রয়েছে চায়ের দোকান। চা, পান, সিগারেট, এগুলো তো এখন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। বেশ ভালো লাগলো একটি লুঙ্গি ও গামছার দোকান দেখে। বন্ধুগণ, হাঁটছি আর দেখছি আশেপাশে কি কি আছে। ভেতরে গেলে হয়তো অনেক কিছুই দেখতে পাবো। এটা হলো মোটরসাইকেল ও বাইসাইকেল রাখার স্থান। কিছুক্ষণ এগিয়ে দেখতেই পাচ্ছি একটি খুব সুন্দর একটি জালের দোকান। আমাদের শরীয়তপুরের ভাষায় এই জালকে বলা হয় ঝাঁকি জাল, বিভিন্ন অঞ্চলে বলা হয় ছিটা জাল। লালন সাঁই চলে গেছে কবরে, কিন্তু তার একতারা রয়ে গেছে মানুষের অন্তরে। এই লালন সাঁই মাজারে এসে বিভিন্ন দোকান দেখে আসলে খুব ভালো লাগলো। এত সুন্দর জিনিসপত্র আমি অন্য মেলায় হয়তো কখনো দেখিনি। যাই হোক বন্ধুরা, আমরা ধীরে ধীরে চলে এসেছি সেই লালন শাহের মাজারে। মানুষ ভজলে সোনার মানুষ হবি, লালন শাহের মুখের বাণী। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে ফকির লালন শাহ মাজারের ভেতরে চলে এসেছি। আর কত শত মানুষ আসলে বলে বোঝানো যাবে না। লালন একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী ও সমাজ সংস্কারক এবং দার্শনিকও ছিলেন। ছিলেন অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক। তাকে বলা হয় বাউল গানের সম্রাট। লালনকে বাউল গানের অগ্রদূতের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান 19 শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।
লালন ছিলেন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্র সহ সব প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকেই সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। এই মনোভাব থেকেই তিনি তার বিভিন্ন ধরনের গান রচনা করেছেন। বন্ধুগণ, আমরা ধীরে ধীরে বাড়ির ভিতরে বা মাজারের ভিতরে চলে যাচ্ছি। আসলেই এত শত হাজার হাজার মানুষ দেখে খুব খুশি হলাম। এত ভিড় বা এত মানুষের ভিড়ে আমি আসতে পারবো কখনো আমি আগে ভাবিনি। আস্তে আস্তে এপাশ ওপাশ সব পাশেই ঘুরে দেখার ইচ্ছে জাগলো আমার, তাই ভেতর দিকেই ছুটে চলেছি। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমরা একটি জায়গায় এসেছি। এইখানে এসে দেখলাম তারা বিভিন্ন ভক্তগণ ও ভলেন্টিয়ারদের খাবার বিতরণ করে থাকেন। এই স্থান থেকেই সকলেই খাবার পেতে পারেন বিনামূল্যে। এক মা তার সন্তানের কথা বলে কিছু খাবার চাচ্ছেন। যাই হোক, যতটুকু পারলাম তাদের সাথে একটু কথা বলে তাকে খাবার পাওয়ার চেষ্টা করলাম। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে কিছু লালন ভক্তগণ তার নামে পূজা করছেন। বন্ধুগণ, ভক্তগণরা পূজা করছে, আমরা আস্তে আস্তে এখন চলে যাব মাজারের দিকে। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে অনেকেই বসে খাবার খাচ্ছে। আসলে ঘন বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় পানিতে কাদা হয়ে গেছে। যাই হোক বন্ধুগণ, আমরা এখন দেখতে পাচ্ছি এটা হলো লালন শাহের মাজার। লালন তরুণ বয়সে একবার তীর্থ ভ্রমণে বের হয়ে পথিমধ্যে গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে থাকেন। তখন তার সাথে থাকা সাথীরা তাকে মৃত ভেবে পরিত্যাগ করে যার যার গন্তব্যে চলে যান। কালীগঙ্গা নদীতে ভেসে আসা মুমূর্ষ লালনকে উদ্ধার করে থাকেন মলম শাহ। মলম শাহ ও তার স্ত্রী মতিজান তাকে বাড়ি নিয়ে সেবা ও শুশ্রূষা দিয়ে সুস্থ করে তুলে থাকেন। এরপর লালন মলম শাহের কাছে দীক্ষিত হন এবং কুষ্টিয়ার শেওরিয়াতে স্ত্রী ও শিষ্য সহ বসবাস করেন। গুটি বসন্ত রোগে একটি চোখ হারালেন ফকির লালন শাহ। শেওরিয়াতে তিনি দার্শনিক গায়ক সিরাজ শাহের সাক্ষাতে আসেন এবং তার দ্বারা প্রভাবিত হন। এছাড়া লালন সংসারী ছিলেন বলে জানা যায়। তার সামান্য কিছু জমি ও ঘরবাড়ি ছিল। দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন ভক্তগণকে দেখে আসলে খুব অবাক হই। যাই হোক বন্ধুগণ, জন্মস্থানের মতো লালন শাহের ধর্ম নিয়েও রয়েছে বহু বিতর্ক। জীবদ্দশায় তিনি নিজের ধর্ম পরিচয় কারো কাছে প্রকাশ করেননি। তার ধর্মবিশ্বাস আজও একটি বিতর্কিত বিষয়। এক প্রবন্ধে লালনের জন্ম মুসলিম পরিবারে বলে উল্লেখ করা হলে আবার ভিন্ন তথ্যসূত্রে তার জন্ম হিন্দু পরিবারে বলে উল্লেখ করা হয়। লালনের ধর্মবিশ্বাস সম্পর্কে ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, লালন ধার্মিক ছিলেন, কিন্তু কোনো ধর্মে বিশেষ ধর্মের রীতিনীতি পালনে আগ্রহী ছিলেন না। তিনি সব ধর্মের বন্ধন ছিন্ন করে মানবতাকেই সর্বোচ্চ স্থান দিয়েছিলেন জীবনে। লালনের এই অসাম্প্রদায়িকতা, লিঙ্গ বৈষম্যের বিরোধিতা ইত্যাদির কারণে তাকে জীবদ্দশায় ধর্মান্ধ বলা হয়েছিল। ঘৃণা, বঞ্চনা এবং আক্রমণের শিকার হয়েছিলেন বহুবার। এছাড়া তার ধর্মনিরপেক্ষ মানবতাবাদী দর্শন এবং ঈশ্বর ধর্ম ইত্যাদি বিষয়ে তার উত্থাপিত নানা প্রশ্নের কারণে তাকে বিভিন্ন স্থানে নাস্তিকও আখ্যা দেওয়া হয়েছিল।
বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এই হলো লালন শাহের মাজার। বিভিন্ন ভক্তগণ এসে কেউ সিজদা করছে, কেউ অন্যভাবে প্রার্থনা করছে। এখানে এসেছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ। লালনের গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও অ্যালেন গ্রিনসবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে উচ্চারিত হয়েছে। গান্ধীরও 25 বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাকেই মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল। লালনের জন্ম বাংলাদেশের কোথায় হয়েছিল তা নিয়ে রয়েছে অনেক বিতর্ক। লালন নিজে কখনো তা প্রকাশ করেননি। কিছু সূত্রে পাওয়া যায় লালন 1974 খ্রিস্টাব্দের 17 অক্টোবর তৎকালীন অবিভক্ত বাংলার বর্তমান বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আবার কোনো লালন গবেষক মনে করেন লালন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপাড়া ইউনিয়নের অন্তর্গত ভাড়ারা গ্রামে জন্মেছিলেন। এই মতের সঙ্গেও অনেকে দ্বিমত পোষণ করেন। বাংলা 1348 সালের আষাঢ় মাসে প্রকাশিত মোহাম্মদী পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম যশোর জেলার ফুলবাড়ি গ্রামে বলে উল্লেখ করা হয়। এছাড়াও লালনের জীবদ্দশায় তৎকালীন সমাজের দাবি ছিল কুষ্টিয়ায় তিনি তার আখড়ায় সাধক সঙ্গিনী বা সেবাদাসী রূপে একটি প্রথা চালু করেছিলেন, যার ফলে হিন্দু মুসলমান নারী পুরুষের বিবাহ বা বিবাহ বহির্ভূত যৌনাচার সংগঠিত হতো। এছাড়াও তাহার আখড়ায় মাদক সেবনের জন্য তিনি এবং তার শিষ্যরা ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। লালন চলে গেছেন প্রায় 134 বছর আগে, কিন্তু তার স্মৃতি রয়ে গেছে বিভিন্ন বাংলার মানুষের অন্তরে। তার বাড়িতে ঢুকতেই অনেক বড় একটি একতারা দেখা যায়। বাড়িটি এবং কি মাজারের আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে। যদিও বন্ধুগণ আমরা বিকেলে আসতে পারিনি, আমরা বিকেলে গিয়েছিলাম আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। সেই কুঠিবাড়ি থেকে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। প্রিয় দর্শক, দেখুন কিছু কিছু ভক্তগণরা লালনের মুরিদানদের সাথে ছবি তোলা নিয়েও খুব ব্যস্ত হয়ে পড়েছে। প্রিয় দর্শক, দেখতে পেলেন আমরা দেখালাম আমাদের সেই বাউল সম্রাট লালন শাহের মাজারের দৃশ্য। এখান থেকে আমরা ধীরে ধীরে পশ্চিম দিকে চলে যাব। এই মাজারের পশ্চিম পাশেই বইছে লালন শাহের অনেক বড় একটি মেলা। প্রিয় দর্শক, আমরা মেলাটি আগামী পর্বে দেখাবো। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি দেখে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।